আহ, দুঃখিত, আমরা এসপি কোচিং এর পেজ থেকে লাইভ দিতে গিয়ে এসপি আইডি থেকে আসলে লাইভটা হয়ে গিয়েছিল। তো একটু সবাই একটু কষ্ট করে আবার একটু পুনরায় জয়েন হয়ে যাও। এখন পেজ থেকে লাইভ চলতেছে। এখন একটু সবাই আবার জয়েন হয়ে যাও। সবাইকে একটু মেনশন করে দাও যাতে আবার জয়েন হয়ে যেতে পারে। জি। আমাদের আসলে ওই এসপির একটা আইডি আছে, আইডি থেকে আমরা লাইভে চলে গেছিলাম। তো এই কারণে আবার পেজ থেকে নতুন করে আবার লাইভে আসছি। তো এখন আশা করি সবাই জয়েন হতে পারবে। সবাই একটু পুনরায় আবার সবাইকে মেনশন করো যাতে আবার জয়েন হয়ে যায়। স্যার ক্লাস শুরু করতেছে। আমরা দুঃখিত, আমরা আসলে আহ, যে আমাদের অনলাইনে যে ক্লাস, তোমাদের অনলাইন সেক্টরটা দেখাশোনার জন্য আছে। তো আমাদের আইডি থেকে চালু হয়ে গেছিল ক্লাসটা, কারণ আইডিটাও অন ছিল। তো আসলে আমি যখন বুঝতে পারলাম যে এটা এসপি পেজ থেকে হচ্ছে না, তখন আবার পেজে আমাদের ওটা ক্যান্সেল করে পেজ থেকে চালু করলাম। এর মধ্যে একটু লেট হয়েছে, এই জন্য দুঃখিত সবার কাছে, দুঃখিত আমি। আর সবাই শেষ পর্যন্ত থাকবে। আমরা শুরু করতে যাচ্ছি আজকে। আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। যে কোনো প্রশ্ন থাকলে আমরা কমেন্ট দেখবো, কমেন্টে আমাকে বলতে পারবা। তো তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে এই হিসাবের বৈষম্য। সঞ্জয়, প্যানটা কোথায়? প্যান কি এখানে? প্যানটা দাও তো। ওকে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে একটু ধন্যবাদ, অনেকে জয়েন হচ্ছে, সবাইকে অনেক ধন্যবাদ। একটু সবাই শেয়ার করে দাও। আমি তোমাদেরকে বারবার বলি, আমাকে ভাই আমার একদম কথা ক্লিয়ার, তোমার থেকে শেয়ার করতে হবে। শেয়ার করা ছাড়া তুমি এখানে থাকিও না, কারণ আমরা একটা জিনিসই চাই, তোমার শেয়ার। আর কিভাবে বলবো, অনেক রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে যে একটু শেয়ার করো। আশা করি আমার ভাই এবং বোনরা সবাই শেয়ার করছে। আম, আমরা একটু দেখি আজিজুল হক স্যার কি হয়েছে, এটা রিপ্লাই আশা করি তুমি পাইছো। সুমি নমস্কার, আজিজুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারহাদ ভাই, অ্যাকচুয়াল কিং ভাই আপনি। আসিফ আকবর, ওকে ধন্যবাদ, তুমি শেয়ার করে দাও। আপনি কি লিভ নিয়েছিলেন? আমি লিভ বলতে আমি ঠিক করতে গিয়েছিলাম। তো এর মধ্যে যারা জয়েন হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা শেয়ার করে দাও আর তোমাদের গ্রুপে জানাই দাও। তোমাদের যার যেখানেই জানানোর প্রয়োজন আছে সবাইকে জানাই দাও, কারণ আমি তোমাকে এটুকু কথা দিচ্ছি, কারো লস হবে না। ঠিক আছে, আজকের আলোচনা থেকে তোমাদের কারো লস হবে না। শেষ পর্যন্ত থাকলে তোমাদের লাভই হবে, আর তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবা। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি আজকে আলোচনা। আজকের হিসাবের বৈষম্যর কি কি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা আগে একটু দেখে আসি। দ্বিতীয় অধ্যায় তোমরা জানো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিসাব চক্র ও হিসাব চক্রের ধারণা। হিসাব চক্র ও হিসাব চক্রের ধারণা, এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের থেকেও জানতে চাইবো, তোমরা যেসব বিষয় প্রবলেম বা আমার থেকে জানতে চাইবে, সেই সব বিষয় আমার থেকে জানার জন্য কমেন্ট করতে পারো। আমি ট্রাই করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। নেক্সট জাবেদা শ্রেণী বিভাগ, খতিয়ান, নবদান বইয়ের প্রকারভেদ, এই টপিকগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। সবার আগে আমরা তো যদি দেখি হিসাব চক্র, বা এই হিসাব চক্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিসাব চক্র নিয়ে অনেকে মনে করে এটা কিছুই না, অনেক সিম্পল বিষয়, কিন্তু আসলে অ্যাকাউন্টিং এ অনেক কিছু না ভাবলেই মেইন ঝামেলাটা শুরু হয়। ঠিক আছে, কিছু না ভাবা উচিত যদি তুমি ওই সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখো। ঠিক আছে,
আমি কনফার্ম হিসাব চক্র নিয়ে তুমি হয়তো জানো, আমরা প্রথমে লেনদেন করি, লেনদেনের পরে জাবেদা করি, জাবেদার পরে খতিয়ান করি, এই একটা ধারণা। কিন্তু হিসাব চক্রের মধ্যে আসলে ডিপলি কতটুকু বেসিক আছে সেই বিষয়টা তুমি আজকে জানতে পারবা। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব সবাই একটু খাতা কলম নিয়ে বসো তুমি। আর যদি স্ক্রিনশট নিতে হয় আমাকে বলবা, বা আমি টাইম দিব, ওটাকে স্ক্রিনশট নিয়ে নিবা। আর আসলে আশা করি স্ক্রিনশট নেওয়ার আগে তুমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করবা। নোট করলে কি হবে, এই জিনিসগুলো তোমার মাথায় থাকবে। ঠিক আছে, স্যার এটা বন্ধ করে দেন। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। দেখো হিসাব চক্র এখানে কি বলছে, একটি হিসাবকালে একটি হিসাবকালে হিসাবকাল মানে কি, হিসাবকাল মানেটা কি? হিসাবকাল মানে আমি তোমাদেরকে বলছি, যে প্রতিষ্ঠান যে যতটুকু সময়ের জন্য তাদের হিসাব কার্যক্রম করে, কেউ 6 মাস করে, কেউ 3 মাস করে, কেউ 12 মাস করে। নর্মালি প্রত্যেকটা প্রতিষ্ঠান 12 মাস করে, তাই না? তো ও একটি হিসাবকালে লেনদেন চিহ্নিতকরণ হতে শুরু করে। স্টার্ট পয়েন্ট মানে সবার আগে হিসাব বিজ্ঞানের যেটাকে ইনপুট বলা হয়, উপাদান বলা হয়, কাঁচামাল বলা হয়, তার নাম কি বলতো ভাইয়া? হিসাব বিজ্ঞানের ইনপুট বা আমাকে বলতে পারে যে উপাদান বা কাঁচামাল কি, লেনদেন তোমরা জানো। কারণ এটার মাধ্যমেই মেইন কাজটা শুরু হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট। তো এই পয়েন্ট একটু মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি? লেনদেন। তাহলে এই পয়েন্টটা একটু মনে রাখবা। এই যে লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে, কেন চিহ্নিত করতে হবে? কারণ আমরা জানি ঘটনা এবং লেনদেনের মধ্যে একটা পার্থক্য আছে ভাইয়া, আছে নাকি নাই? ঘটনা আর লেনদেন কি সেম? তোমরা জানো ঘটনা আর লেনদেন সেম নয়। এখানে সকল, আমরা একটা লাইন শিখছিলাম 9-10 ছিল, সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। আমি একবার একজনরা দেখা গেছিল যে জিজ্ঞেস করছিলাম, ভাই বলতো তুই লেনদেন কারে বলে? তখন সে আমারে বলে, ভাই যে আদান প্রদানকে লেনদেন বলে। একটা কথা হচ্ছে অ্যাকাউন্টিং এ তোমরা যারা ভিডিও দেখতেছো সবাই ব্যবসায় শিক্ষা গ্রুপের স্টুডেন্টই, অন্য কোনো গ্রুপের স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো না আমি যতটুকু জানি। তো তোমার বেস সাবজেক্ট যেটা ব্যবসায় শিক্ষা, যেমন তোমার ব্যবসায় শিক্ষা তো পড়তেছো, তো তোমার বেস সাবজেক্টটা কি? তোমাকে যদি ধরো রাস্তায় কোনো একজন কাউকে দেখা হয়েছে, তোমার সিনিয়র কেউ, সে তোমাকে বললো যে ভাই তুমি কি পড়তেছো, তুমি বললা যে আমি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। তখন সে জিজ্ঞেস করবে তুমি কোন গ্রুপে পড়তেছো, কতটা বোঝার ট্রাই করো। তো স্বাভাবিকভাবে তুমি বলবো যে কমার্স। অনেকে এই গ্রুপটার নামটাও ঠিক মতো বলো না, আসলে অ্যাকচুয়ালি বলা উচিত ব্যবসায় শিক্ষা। ওকে, ঠিক মতো ধরলাম তুমি ব্যবসায় শিক্ষা বললা। এই আঙ্কেলটা কিন্তু তোমাকে নেক্সট কোয়েশ্চেন ইংলিশ থেকে করবে না, আমি কনফার্ম। আইসিটি থেকে করবে না, ইকোনমিক্স থেকে করবে না, বাংলা থেকে করবে না। তুমি যেহেতু ব্যবসায় শিক্ষা সাবজেক্ট গ্রুপে আসো, তোমাকে সে যদি যাচাই করতে চায়, সে কিন্তু প্রথম আঘাতটা করবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলা। তাই এই সাবজেক্টগুলোতে তোমার শুধু জানলেই হবে না, আরো বেশি জানতে হবে। আমি ভালো করে বলতেছি বারবার, শুধু জানলেই হবে না, আরো বেশি জানতে হবে। ঠিক আছে, আমি যে কোনো একটি টপিকের বিষয়গুলো একটু বেশি জানার দরকার, আমরা এগুলো ট্রাই করি একটু বেশি করে জানানোর জন্য। ওকে, তো এখানে যেটা বললাম ঘটনা এবং লেনদেন, তো বলা বলে যে ভাই আদান প্রদানকে লেনদেন। হ্যাঁ, এটা কিন্তু মিথ্যা কথা না, আদান প্রদান কিন্তু লেনদেনই, কিন্তু এখনো ভিতরের দিকে যায় নাই, আরো অনেক ডিপ কথা আছে। আর একটু ডিপলি বলতে গেলে কেউ কেউ বলে যে টাকার পরিবর্তন, আর্থিক পরিবর্তনকে আমরা লেনদেন বলি। এখানেও একটা ঘটনা আছে, অনেক সময় টাকার পরিবর্তন হয় না, কিন্তু কোনো জিনিসের পরিবর্তন হলেও আমরা লেনদেন বলি। তার মানে এখানে লেনদেনের মেইন ফ্যাক্টটা কি? এখানে আর্থিক, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর্থিক অবস্থার পরিবর্তন। কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন দুইভাবে হয়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে টাকার অঙ্কের পরিবর্তন, আর একটা হচ্ছে টাকার অঙ্কের সমপরিমাণ এমন কিছুর পরিবর্তন। দুইভাবে হতে পারে। তাহলে শুধুমাত্র টাকা আসা যাওয়া, যাদের মাথায় আছে যে টাকা আসলে এবং গেলেই লেনদেন, টাকার অঙ্ক নাই বা কোনো কিছু বলা নাই, টাকার অঙ্কে পরিবর্তন হয় না, লেনদেন নেই, বিষয়টা এরকম নয়। যদি এমন হতো তাহলে আমি যদি বলি আমার প্রতিষ্ঠানের ফ্যান নষ্ট হলো, এটা কি লেনদেন নয়? অবশ্যই লেনদেন। তো এটা কারণ টাকা আসে নাই, যায় নাই,
ঠিক আছে, অনেকে বলতে পারে ভবিষ্যতে যেতে পারে, ভবিষ্যৎ না, অলরেডি প্রেজেন্টেই তোমার এটা লেনদেন। কেন লেনদেন? তুমি যদি স্বীকার করো ওই ফ্যানটার একটা টাকার অঙ্কে ভ্যালু আছে, তাহলে অ্যাকাউন্টিং কিন্তু ওটা ফ্যান দেখতেছে না। আমরা ক্লাসে অলওয়েজ বলি অ্যাকাউন্টিং এর চোখে কিন্তু ওটা টাকা। তাই ফ্যান নষ্ট হয়েছে মানে তোমার এটা ভবিষ্যতে আবার একটা ফ্যান কিনতে হবে, আবার টাকা লাগবে। তাহলে এই আর্থিক অবস্থার পরিবর্তনটা টাকার পরিবর্তনকেও মানতে হবে, টাকার অঙ্কে সমপরিমাণ এমন কিছু যদি পরিবর্তন হয় সেটাকেও আর্থিক অবস্থার পরিবর্তন ভাবতে হবে। তো যেসব ঘটনা প্রতিষ্ঠানের এইসব এরকম আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলো কি বলা হয়? লেনদেন। তো এখানে বলা হচ্ছে এই লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে, ফার্স্ট স্টেপ থেকে শুরু করে তথ্য সরবরাহকরণ। আমি কেন আসলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এভাবে আলোচনা করতেছি, তোমরা যারা শুনতেছো তারা একদম ভালো করে যদি আমার কথা শোনো তাহলে বুঝতে পারবো আমি কেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। কারণ আমরা আগে বলছি হিসাব বিজ্ঞানে একটু জানলে হবে না, অনেক বেশি জানতে হবে, এছাড়া কোনো উপায় নাই ভাই। ঠিক আছে, আর ফিউচারে আমরা ক্লাসে অলওয়েজ বলি তোমার কিন্তু টার্গেটটা অনেক আপার লেভেলে রাখা উচিত, পাবলিক কেন্দ্রিক হওয়া উচিত। ওকে, পাবলিক কেন্দ্রিক হওয়া উচিত, প্লাস তোমার হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, তোমার থেকে চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে একটু পড়ালেখা করা উচিত। তো আমরা অলওয়েজ এগুলো ক্লাসে বলি, কিন্তু তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। ওইখানে যেতে হলে কিন্তু তোমাকে একটা ফেস করতে হবে তোমার বেসিক ডেভেলপমেন্ট কেমন হয়েছে সেটা। তোমার বেসিক যদি না থাকে তুমি কিন্তু ওই মেইন অ্যাকাউন্টিং এর সর্বোচ্চ ডিগ্রি যেটা বলে ওইখানে আটকে যাবা। তাই অনলি অ্যাকাউন্টিং কে এসএসসি কেন্দ্রিক, এসএসসি কেন্দ্রিক না ভেবে ওটাকে ফিউচার তোমার ভবিষ্যতের একটি অংশ হিসেবে নাও, তাহলে তুমি দেখবা যে ইন্টারেস্ট পাচ্ছ। নয়তো তুমি দেখবা যে উল্টাপাল্টা কি বলতেছে এগুলা, আমি বের হয়ে যাই, এর থেকে একটা ম্যাথ করি, 10টা ম্যাথ করি, না আমার দরকার নাই এগুলা। কারণ এসএসসি তে আসবে না তো এগুলা, আসলেও এমসিকিউ আসবে, এমসিকিউ 300টা মুখস্থ করে ফেলবো। কেন তুমি অ্যাকাউন্টিং কে অনলি এসএসসি কেন্দ্রিক নিচ্ছ? কিন্তু আসলে বিষয়টা এমন নেওয়া উচিত না। তোমার থেকে এটা তোমার ফিউচারের সাথে জড়িত, তোমার ফিউচারের সাথে জড়িত। তুমি ভবিষ্যতে ইনকাম করবা কিন্তু অ্যাকাউন্টিং এর উপর বেস করে, তুমি জব পাবা এগুলোর উপর বেস করে। তাহলে এই জিনিসগুলো তুমি মাথায় রেখে অ্যাকাউন্টিং শিখো, ভবিষ্যতে তুমি বিপদে পড়বা না। এখানে যেটা বললো তথ্য সরবরাহকরণ পর্যন্ত, এই তথ্য সরবরাহকরণ হিসাব বিজ্ঞানের কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য, অন্যতম না প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞান স্টুডেন্ট এমন অনেক জনে পাবে যে হিসাব বিজ্ঞান কাকে বলে এটাও জানে না। মানে তুমি এর যদি যাই জিজ্ঞেস করো যা পারবে, খতিয়ান পারবে, কোথায় যাবে, কোথায় আসবে, সব পারবে। চাপটা আমি যদি ওই চাপটা নাম কি তোমার তোমার ব্যবসায়ী শিক্ষা গ্রুপ, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের গ্রুপ সাবজেক্ট কি? হিসাব বিজ্ঞান। বলো তো, তুমি তো সব পারো, হিসাব বিজ্ঞান কাকে বলে? এবার যে ওখানে তুমি ওখানে আটকে গেছো অনেকে। তাহলে এই জিনিসগুলোতে এই অনেকেই জোর দিচ্ছ না, এগুলোতে জোর দাও, এগুলোকে ঠিক মতো প্রায়োরিটি দাও। তাকে বুঝছো? তো হিসাব বিজ্ঞান কাকে বলে ওই আলোচনা হিসাব বিজ্ঞানের পয়েন্টে লাস্টে যাই দেখবা, একদম লাস্টে এখানে একটা কথা আছে, ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা, প্রয়োজনীয় ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের একটা প্রধান উদ্দেশ্য। তোমাকে যদি এমসিকিউ বলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তুমি কিন্তু বলবা তথ্য সরবরাহ করা। এই তথ্য সরবরাহকরণ পর্যন্ত কোথা থেকে? লেনদেন থেকে। দেখো আমি এখনো এক লাইন আছি কিন্তু কথা অনেকগুলো বলছি। অনেকে এটাকে নেগেটিভ নিতে পারে, ভাই বেশি আলোচনা হয়, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই, আমার টাইপসটাই এমন, আমরা এভাবেই করাই, কারণ আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাহলে ভবিষ্যতের সাথে কিন্তু তোমার এসএসসিটাও জড়িত। তাহলে কি স্যার আপনি এসএসসি নিয়ে চিন্তিত না? ভাই ভবিষ্যৎ নিয়ে যে চিন্তিত সে ভবিষ্যতের মধ্যে তো এসএসসি পড়তেছে। বিষয়টা এমন, এখান থেকে তুমি বাদামতল যাওয়া যদি চিনো কিভাবে যেতে হয়, বাদামতল থেকে আবার নতুন ব্রিজ যাওয়া শিখতে হবে। কিন্তু আমি যদি তোমাকে এখান থেকে নতুন ব্রিজ যাওয়া শেখাই, তোমার থেকে বাদামতল যাওয়া শিখতে হবে না। তাই বিষয়টা বোঝার ট্রাই করবা। হিসাবকাল শেষে একটি হিসাবকালে লেনদেন চিহ্নিতকরণ একদম মেইন জায়গা থেকে, ফার্স্ট স্টেপ থেকে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য লাস্ট স্টেপ পর্যন্ত, তথ্য সরবরাহকরণ পর্যন্ত সকল স্তরের ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। প্রক্রিয়া, আমি তোমাদেরকে এই যেখানে একটা প্রক্রিয়া বলছে, কাজ আর প্রক্রিয়া কি পার্থক্য আছে নাকি নাই? দেখি বলতো, কাজ আর প্রক্রিয়া কি পার্থক্য আছে নাকি নাই? ধন্যবাদ, তোমরা অনেকে দেখতেছো, অনেকে এখানে জয়েন আছো অ্যাকাউন্টিং ক্লাসে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত তোমরা থাকবে আমাদের সাথে। আর আশা করতেছি সবাই শেয়ার করেছো।
ঠিক আছে, একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আশা করি কিছু জানতে পারবা। আমি আগেও বলছি লস হবে না, তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো আমাকে একটু জানাও তো, কাজ এবং প্রক্রিয়া সেম নাকি পার্থক্য আছে? এখানে বললো যে প্রক্রিয়া। কাজ এবং প্রক্রিয়া তোমাদের কি কোনো পার্থক্য আছে? কোনো যারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখতেছো, তাদের সবাইকে ধন্যবাদ। আমাকে আসলে এটুকু হেল্প করলে এনাফ। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি, এটার পেছনে সকল কস্ট কিন্তু এসপি বিয়ার করতেছে, এমনি এমনি তো হচ্ছে না। তো সবগুলো বিষয় কিন্তু এসপি বিয়ার করতেছে, আর এটা ফ্রি ক্লাস চলতেছে পুরো পটিয়া, চট্টগ্রাম, বিভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করে, যারা অলরেডি আমাদেরকে বিভিন্ন সময় মেসেঞ্জারে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। তারা অনেকেই ফ্রি টাইমে এই ক্লাসগুলো করে অনেক উপকৃত হচ্ছে। ঠিক আছে, তো আমরা আসলে কৃতজ্ঞ তোমাদের প্রতিও। তো তোমাদের যদি সবাই একটু রিপ্লাই দেওয়া শুরু করেছে, আছে সুমি বলতেছে আছে, আকাশ বলতে আছে, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। কি কাজ এবং প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি জানো? যারা কিছু বলতেছে না তারা শোনো, কাজ মানে অনলি একটা, যেমন আমি ক্লাস নিচ্ছি এটাকে কাজ বলে, আমি কথা বলছি এটা একটা কাজ, আমি ঘুমাচ্ছি এটা একটা কাজ। কিন্তু প্রক্রিয়া মানে কয়েকটা কাজ মিলে হয় ভাই। এখানে টোটালে মুখস্থ করার বিষয় না, অ্যাকাউন্টিং কে টোটালে মুখস্থ করার বিষয় না, এখানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তোমার বুঝতে হবে। কাজ মানে হচ্ছে নির্দিষ্ট একটা, আমি ক্লাস নিচ্ছি এটা হচ্ছে কাজ, এটা প্রক্রিয়া না। কিন্তু আমি যদি বলি যে রুটি বানানো, কখনো কেউ রুটি বানাইছো? তোমরা কমেন্ট করতে থাকো কে কে রুটি বানাতে জানো। কিন্তু রুটি যদি বানাও, তুমি দেখবা যে রুটি বানাতে বিভিন্ন স্টেপ আছে। আগে আটাতে পানি দিয়ে ডট ডট করতে হবে, ওটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, ওটাকে আবার বেলতে হবে, ওটাকে আবার ছেঁকতে হবে। কথা কি বুঝছস? তাহলে কয়েকটা কাজ মিলে রুটি বানানো হয়, তাহলে রুটি বানানো কি একটা প্রক্রিয়া। তাহলে এই জিনিসটা, তাহলে এখানে কি বলছে? হিসাব চক্র একটি প্রক্রিয়া, কারণ এখানে একটা কাজ না, এখানে অনেকগুলো কাজ হবে, প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। তাহলে এখানে কি বুঝতে পারছো? একটি হিসাব করে লেনদেন থেকে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত ধারাবাহিক যা যা হবে, ধারাবাহিক প্রক্রিয়াকে, এত কথার একটাই মূল কথা, লেনদেন থেকে এই ফার্স্ট স্টেপ থেকে, লেনদেন থেকে ধরো এটা এটা এগুলো মাঝখানে সবগুলো স্টেপ, আবার পাঁচটা স্টেপ ভাবিও না, ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত ধারাবাহিক কিন্তু এটার পরে এটা, এটার পরে এটা হবে না, ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। মূলত হিসাব রক্ষণ কার্যাবলী চক্রাকার আবর্তনের নামই হলো হিসাব চক্র। ওই হিসাব রক্ষণ কার্যাবলী, হিসাব রক্ষণ মানে হিসাব যা যা কাজ করতেছো ওইটার চক্রাকার আবর্তন, মানে চক্রাকার মানে এটার পরে এটা, এটার পরে এটা, আবার এটা ঘুরতে থাকে, এই বিষয়টা। তাহলে এই জিনিসটা কি তোমরা বুঝছো? দেখে আমাকে বলো তো, হিসাব চক্র কাকে বলে? এই জিনিসটা কি তোমরা বুঝছো? আমি আবার বুঝাচ্ছি। একটি হিসাবকালে একদম ফার্স্ট স্টেপ থেকে, মানে ফার্স্ট স্টেপ কি? লেনদেন। লাস্ট স্টেপ কি? তথ্য সরবরাহ করা। লেনদেন থেকে তথ্য সরবরাহ করা পর্যন্ত ধারাবাহিক কার্যক্রমকে কি বলে? হিসাব চক্র বলে। কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। না আমরা একটু দেখি কে কে পারে আসলে রুটি বানাইতে। যে সুমি বললো জি স্যার। জান্নাতুল ফেরদৌস স্যার আমি পারি। ওকে, মোহাম্মদ তাসিন ওয়ালাইকুম সালাম ভাই। আর কেউ পারে না এখানে? এত কম ভাই, কি বলিস? আমরা কিন্তু পারি, আমরা সবাই পারি। তো যারা যারা, ওকে বুঝছি, ধন্যবাদ। হুমু আবার একটু বলেন স্যার, তুমি কি লেটে আসছো? আমার মনে হচ্ছে লেটে আসছো। যারা রেগুলার শুরু থেকে ছিল সবাই আশা করি বুঝছে। আমি তারপরে যারা লেটে আসছো তাদেরকে বলবো, আমাদের এই সবগুলো ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। তো তার উদ্দেশ্যে আমি আবার বলছি, যারা যারা লাস্টে আসছো, যারা যারা জয়েন আসো, সবাইকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। এখন যতজনকে দেখতে শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? তো আমি আবার বলতেছি, সবাই যারা লাস্ট আসছো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবা। একটু পরে আরো গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাচ্ছি। হিসাবকালে, একটি হিসাবকালে লেনদেন থেকে তথ্য সরবরাহ পর্যন্ত, লেনদেন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ইনপুট, লেনদেনের মাধ্যমে ঢুকি,
যাবতীয় সব কাজ করে আমরা তথ্য সরবরাহ করি। লেনদেন থেকে তথ্য সরবরাহ করা পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। সেটাকে একটু সাজায় লিখছে, সরি, একটি হিসাবকালে লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে তথ্য সরবরাহকরণ পর্যন্ত সকল স্তরের ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? হিসাব চক্র বলে। তো ধন্যবাদ, সবাই কমেন্ট করছো। আর যারা যারা পারো বলতেছো, এই মল্লিকা দেবী পারি স্যার, আমি পারিব না। তোকে যারা যারা পারো বলতেছো তারা এটার একটা পরীক্ষা দিয়ে দাও। তোমরা রুটি বানিয়ে নেক্সট দিন নিয়ে আসবা কোচিং এ। তো আমরা দেখবো তুমি আসলে রুটি বানাতে পারো নাকি আসলে কমেন্ট করতে পারো। তো ওটা আমরা দেখবো তোমরা আসলে পারো কিনা। যাই হোক, আমরা এরপরে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপরে যাই। এখানে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। হিসাব চক্রের ধাপকে মূলত দুটি শ্রেণী বা দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। নেক্সট আমাকে যদি কোয়েশ্চেন করে হিসাব চক্রের ধাপকে বা হিসাব চক্রকে কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায়, উত্তর হচ্ছে দুইটি। এক নম্বর আধুনিক বা আমেরিকান হিসাব চক্র, আধুনিক বা আমেরিকান হিসাব চক্র। আর একটাকে বলা হয় সনাতন বা ব্রিটিশ হিসাব চক্র। ভাই কি কি বলছি? দুইটা হিসাব চক্র আছে। কয়টা হিসাব চক্র? দুইটা হিসাব চক্র। তো দুইটা হিসাব চক্রের মধ্যে যেটা এক নাম্বার হচ্ছে আধুনিক বা আমেরিকান হিসাব চক্র। ভাই এক নাম্বার কি? আধুনিক অথবা আমেরিকান, একই কথা। আধুনিক বা আমেরিকান হচ্ছে রিসেন্টটা, এটা একটা হিসাব চক্র। সনাতন বা ব্রিটিশ, পুরাতন, যেটা আগে ইউজ করতো, এরকম একটা হিসাব চক্র আছে। টোটাল দুইটা হিসাব চক্র আছে। দুটোটা দেখাবো আজকে। তোমরা অনেকে শুধু আধুনিকটা জানো, আধুনিকটা দেখছো, সনাতনটা হয়তো দেখো নাই। ব্রিটিশটা, ব্রিটিশ সনাতন পুরাতন একই কথা। আর আধুনিক বা আধুনিক বলা আর আমেরিকান বলা একই কথা। তোমরা হয়তো আধুনিকটা দেখছো, সনাতনটা দেখো নাই। তো আমরা এটাও দেখাবো আজকে, কারণ এখান থেকেও কোয়েশ্চেন হতে পারে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তোমরা দেখো আধুনিক হিসাব চক্র একটু দেখে নাও। সবাই আধুনিক হিসাব চক্রকে একটু দেখে নাও। আর তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে আজকের ক্লাস দিয়ে তোমরা এগুলো ছবিগুলো আমাদের এসপি কোচিং গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে বাকি যারা আছে তারাও এই পোস্টগুলো পাবে। ধরো এটা তুমি স্ক্রিনশট নিছো, আর একটা স্ক্রিনশট নিছো, তো তুমি গ্রুপে লিখবা আজকের ক্লাস, আজকের হিসাব বিজ্ঞান ক্লাস, ঠিক আছে? তো আজকের হিসাব বিজ্ঞান ক্লাসের টপিক লিখে এগুলো ছবিগুলো আমাদের এসপি কোচিং গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে তোমার কি হবে? অন্যদের লাভ হবে, অন্যরা ওইখান থেকে ছবিগুলো পাবে। তো অন্যদের লাভ হয়ে তোমার লাভ কি? কারণ অন্যদের যদি তুমি লাভ করতে পারো, তোমার অটোমেটিক্যালি লাভ হবে, ঠিক আছে? কারণ শুধুমাত্র স্টুডেন্ট হলে হবে না, শুধুমাত্র মানে তোমার যেই প্রফেশন, শুধু এই প্রফেশন কেন্দ্রিক হলে হবে না, মানুষকে হেল্প করতে হবে, মানুষের হেল্পে থাকতে হবে। তোমাদেরকে প্রায় বলি, মানুষকে হেল্পের মুডেই থাকবা, তাহলে তোমার অটোমেটিকলি লাভ হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তো আশা করি তোমরা স্ক্রিনশট নিছো। আমরা এরপরে কন্টিনিউ করি। দেখো এক নম্বর ধাপ লেনদেন সমূহ বিশ্লেষণ। এক নম্বর ধাপ লেনদেন সমূহ জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণ মানে ঘটনা থেকে আমরা সিলেক্ট করছি এটা লেনদেন হয়েছে, ফার্স্ট স্টেপ। সেকেন্ডে আমরা এগুলারে কি করি? জাবেদা করি। তাহলে জাবেদা থেকে আমরা নিয়ে যাই খতিয়ান। জাবেদা থেকে কোথায় নিয়ে যাই? খতিয়ান। এটা কিন্তু এই যে একদম লেনদেন থেকে এগুলো কিন্তু পর্যায়, এটার পরে এটা, এটার পরে এটা, একটাকে বাদ দিয়ে একটাতে যাওয়া যাবে না। তো খতিয়ানের পরে আমরা করি রেওয়ামিলের পরে আমরা করি সমন্বয় জাবেদা, সমন্বয়ের পরে আমরা করি সমন্বিত রেওয়ামিলের পরে আমরা করি আর্থিক বিবরণীর পরে আমরা সমাপনী জাবেদা দিই, সমাপনী জাবেদার পরে সমাপনী পরবর্তী রেওয়ামিল, তারপর বিপরীত জাবেদা। এখানেই আমার হিসাব চক্র সমাপ্ত। আবার পর্যায়ক্রম, এটার পরে কি হবে? আবার লেনদেন বিশ্লেষণ। এভাবে ঘুরতে থাকবে পর্যায়ক্রমিক। তাহলে হিসাব চক্রের যদি তোমাকে বলে খতিয়ান হিসাব চক্রের কত নম্বর ধাপ, এই যে 3 নম্বর। রেওয়ামিল হিসাব চক্রের কত নম্বর ধাপ? 4র্থ ধাপ। একটি হিসাব চক্রের মোট কতবার রেওয়ামিল প্রস্তুত করা হয়? সবচেয়ে অনেক কমন একটি প্রশ্ন। একটি হিসাব চক্রের রেওয়ামিল কতবার প্রস্তুত করা হয়? যেমন দেখো রেওয়ামিল, এটাকে অসমন্বিত রেওয়ামিল বলে, শুধু রেওয়ামিলকে অসমন্বিত রেওয়ামিল বলে। সমন্বয়ের পরে যেটাকে বলা হচ্ছে কি? সমন্বিত রেওয়ামিল। এটাকে রেওয়ামিল বলে, অসমন্বিত রেওয়ামিল বলে, অসমন্বিত রেওয়ামিল বলে। তাহলে সমন্বিত রেওয়ামিল একবার, দুইবার। তারপর দেখো সমাপনী দাখিলের পরে সমাপনী পরবর্তী রেওয়ামিল। মোট 3বার রেওয়ামিল প্রস্তুত করা হয়।
একটা হিসাব চক্রে মোট কয়বার? 3 বার রেওয়া মিল প্রস্তুত করা হয়। কি দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে না স্যার? ভালো করে কি দেখা যাচ্ছে না? ওকে, তোমরা আশা করি দেখতেছো এখন এই স্লাইডটা আশা করি দেখতেছো। আমি এই যে হিসাব চক্রের 1 নাম্বার লেনদেন, 2 নাম্বার জাবেদা, 3 নাম্বার খুতিয়ান, 4 নাম্বার রেওয়া মিল, 5 নাম্বার সমন্বয় দাখিলা, 6 নাম্বার সমন্বিত রেওয়া মিল, 7 নাম্বার আর্থিক বিবরণী 7 নাম্বার স্টেপে, তারপর সমাপনী দাখিলা পর সমাপনীর পরবর্তী রেওয়া মিল, তারপর বিপরীত দাখিলা, তারপর আবার এভাবে চলবে। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি? এখান থেকে তোমার কি কি পয়েন্ট জানতে হবে? দেখো, তোমার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি এখানে লিখে দিছি। এটা কি দেখতেছো কিনা বলো? এখানে সবগুলো পয়েন্ট নিয়ে আসছি, এটা কি দেখা যাচ্ছে কিনা বলো? এখন দেখা যাচ্ছে। ধন্যবাদ দেখা যাবে। ওই হয়তো একটু ঝাপসা লাগছে প্রথমবার, নেটওয়ার্ক প্রবলেম ভাই। তোমরা বলো তো এটা দেখা যাচ্ছে কিনা? এটা দেখা যাচ্ছে কিনা বলো তো? সব হিসাব চক্র থেকে যে যে কোয়েশ্চেন গুলো হতে পারে, ইম্পর্টেন্ট কথাগুলো এখানে নিয়ে আসছি। ওকে, ধন্যবাদ। এখন দেখা গেলে তোমরা এটার একটা স্ক্রিনশট নাও। নিছো? ওকে, আশা করি তোমরা এটার স্ক্রিনশট নিছো। এখন কথা হচ্ছে এখানের ইম্পর্টেন্ট টপিক গুলো দেখো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে চলে আসছে। ওকে, দেখো এখানে হিসাব চক্রের যে এমসিকিউ গুলো হতে পারে, হিসাব চক্রের 1, 2, 3 নং ধাপ সমূহ প্রস্তুত করা হয় দৈনন্দিন বা প্রতিদিন। তোমাকে যদি বলে জাবেদা কখন প্রস্তুত করা হয়, এই যে 1, 2 নম্বর ধাপ জাবেদা দৈনন্দিন, লেনদেন দৈনন্দিন, খতিয়ান দৈনন্দিন। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3 কখন প্রস্তুত করা হয়? দৈনন্দিন। দৈনন্দিন মানে বুঝো প্রতিদিন, পাশে লিখে দিছি প্রতিদিন। ঠিক আছে? 4, 5, 6, 7 মোট ধাপ কয়টি দেখছো? 10টা ধাপ আছে। 1, 2, 3 কিন্তু রেগুলার। আমি আবার বলছি, 1, 2, 3 রেগুলার। 4, 5, 6 সমন্বিত রেওয়া মিল পর্যন্ত, লেনদেন জাবেদা খতিয়ান দৈনন্দিন করা হবে। রেওয়া মিল সমন্বয় দাখিলা সমন্বিত রেওয়া মিল 4, 5, 6 এগুলো কিন্তু রেগুলার করা হয় না। কখন করা হয় একটু দেখো? প্রতি মাসে, অথবা প্রতি 3 মাসে, অথবা 6 মাসে, অথবা প্রতি 12 মাসে হিসাবকালের ভিত্তিতে। ওই যে প্রতিষ্ঠান যে সময় শেষে তার হিসাব কার্যক্রম ক্লোজ করে বা হিসাবগুলো, তার আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করে, সেগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠানের হিসাবকাল বা হিসাব বর্ষ। ওই হিসাব বর্ষ 3 মাস, 6 মাস বা হিসাব বর্ষ শেষে 4, 5, 6, 7 এই ধাপগুলো প্রস্তুত করে। কথা কি বুঝছো? এখানে কেউ চাইলে এমন না যে এগুলো সে প্রতি মানে একদম হিসাবকাল শেষ হতে হবে। এটা প্রতি মাসেও করে, প্রতি 3 মাসেও করে, 6 মাসেও করে, 12 মাসেও করে। কথা কি বুঝছো? কিন্তু 1, 2, 3 রেগুলার করে। কিন্তু 8 আর 9 মাস্ট হিসাবকাল শেষ হবে, মাস্ট। এটা চাইলেও 8 আর 9 কে মনে আছে? সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়া মিল 8 এবং 9 হিসাবকাল শেষেই প্রস্তুত হবে। ওকে, এরপরে আসো, বলতো এইটুকু 1, 2, 3 বুঝছো কিনা? 1, 2, 3 বুঝছো কিনা? বুঝলে বলো তো ইয়েস স্যার। বুঝলে বলো সবাই ইয়েস স্যার, ইয়েস স্যার লিখো। বোঝা যাচ্ছে কি? 1, 2, 3 কোনো প্রশ্ন আছে যে 1, 2, 3 রেগুলার করা হয়? 1, 2, 3 রেগুলার করা হয়। 4, 5, 6, 7 3 মাসও করতে পারে, 6 মাসও করতে পারে, 12 মাসও করতে পারে। আর 8 এবং 9 হিসাবকাল শেষে।
বলো এটুকু বুঝছো কিনা? ওকে ওকে ওকে, ধন্যবাদ। বুঝছি বুঝছি, সবাই বুঝছি বলতেছে। হ্যাঁ, ওকে। এরপরে দেখো, 1 2 3 বুঝলে, এরপরে দেখো হিসাব চক্রের আরো গুরুত্বপূর্ণ কথা। হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ, ভাইয়া কি ধাপ? পরিত্যাজ্য ধাপ, পরিত্যাজ্য। হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ, ভুল করবে না। একটা মানে অ্যাকাউন্টিং একটা ওয়ার্ডের কারণে কিন্তু পুরা আনসারটা চেঞ্জ হয়ে যায়। তাই আমি বারবার বলতেছি, এটাকে একটু প্রায়োরিটি দাও, একটু গুরুত্ব দাও। এখানে বেসে ঢুকার ট্রাই করো, বেসে যদ্দূর যাওয়া যায় ভিতরে ঢুকার চেষ্টা করো। হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ, পরিত্যাজ্য ধাপ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। এটাকে আবার হিসাব চক্রের ধাপ নয় বলে। যদি বলে হিসাব চক্রের কোনটি ধাপ নয়, ভুল সংশোধনী দাখিলা। হিসাব চক্রের কোনটি পরিত্যাজ্য ধাপ, ভুল সংশোধনী দাখিলা। রেওয়া মিলের দ্বিতীয় অংশ, তোমরা ভুল সংশোধনী দাখিলাটা করো সিকিউতে। রেওয়া মিলের দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো আমরা রেওয়া মিল করি, দ্বিতীয় অংশে ভুল সংশোধনী দাখিলা করি। যে ভুল সংশোধনী দাখিলাকে বলা হয় হিসাব চক্রের কোন ধাপ? পরিত্যাজ্য ধাপ। নেক্সট দেখো, হিসাব চক্রের, এটা কি বলছে দেখো, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক মানে কি? অপশনাল, করলেও চলে, না করলেও চলে। কেউ কেউ করে, কেউ কেউ করে না। এটাকে বলা হয় হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ দুইটা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, আর একটা হচ্ছে কার্যপত্র। আমি জানি 90% মানুষ তুমি এটা জানো, কার্যপত্র। তোমরা অনলি এটাই জানো। যারা দুইটাই জানো ওয়েলকাম, তোমরা ভালো যে মনে রাখছো। কিন্তু যখন কার্যপত্র অপশনে পাবা না, তখন তোমরা ধরে নাও যে না, এখানে তো ভুল আসছে মনে হয়। কিন্তু হিসাব চক্রের আরেকটি ধাপকেও ঐচ্ছিক ধাপ বলা হয়। এটাও তোমাদের মাথায় রাখতে হবে, বিপরীত দাখিলা। বানানগুলো নিয়ে এগুলো টাইপ করতে একটু সমস্যা, যারা যেখানে টাইপ করা হয়েছে বিপরীত দাখিলা, তোমরা জানো এটা বিপরীত হয়ে গেছে, এগুলো বলার দরকার নাই আমাকে। আর তোমরাও জানো এটা কোন দাখিলা, বিপরীত দাখিলা। ওকে, তাহলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? দুটি। একটা হচ্ছে বিপরীত দাখিলা বা বিপরীত জাবেদা, আরেকটা কি? কার্যপত্র। দুটোটা মনে রাখতে হবে। এরপরে হিসাব চক্রের 4টি কাজ বাধ্যতামূলক নয়, মানে করলেও চলে, না করলেও চলে, এরকম আর কি। বাধ্যতামূলক কাজ নয়, এই 4টা কাজ বাধ্যতামূলক নয়। 1 কি? বিপরীত। 2 কি? রেওয়া মিল। 3 কি? ভুল সংশোধনী। 4 কি? কার্যপত্র। এই 4টা ধাপ বাধ্যতামূলক করতেই হবে এমন না, কোনো প্রতিষ্ঠান করে, কোনো প্রতিষ্ঠান করে না। এখানে এটা বাধ্যতামূলক নয়। হিসাব চক্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ, সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ আর্থিক বিবরণী। বস, তোমরা জানো আমরা তাকে বস বলি। খুবই সহজ এবং খুবই মজার একটা অধ্যায় আর্থিক বিবরণী। একটু সময় লাগে আমাদের, কেন আমরা বেসগুলো একটু ক্লিয়ার করতে হয়, তোমরা জানো তো। কিন্তু আর্থিক বিবরণীকে বলা হয় হিসাব চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সবচেয়ে কি ধাপ? গুরুত্বপূর্ণ ধাপ। তারপর আমরা আসি, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় সমন্বিত রেওয়া মিল থেকে। রেওয়া মিল না, সমন্বিত রেওয়া মিল। এমনি রেওয়া মিল না, এমনি রেওয়া মিল মানে অসমন্বিত রেওয়া মিল। অসমন্বিত রেওয়া মিলের পরে সমন্বয়, সমন্বয়ের পরে সমন্বিত রেওয়া মিল। কোন রেওয়া মিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? সমন্বিত রেওয়া মিল থেকে। কথা কি বুঝছো? এরপরে কি বলে দেখো, উদ্বৃত্ত পত্রকে সমাপনী পরবর্তী রেওয়া মিল বা সম্পদ ও দায় বিবরণী বা স্থিতিপত্র বা বৈষয়িক বিবৃতি বা আর্থিক অবস্থার বিবরণী নামেও ডাকা হয়। একজনের অনেকগুলো নাম থাকে। একটা ব্যক্তির তার তার নিজের একটা নাম আছে, তার বাবা একটা নাম দেয়, তার মা একটা নাম দেয়, তার স্কুলে একটা নাম থাকে। তাহলে কত নামে একজন ব্যক্তিকে ডাকে, তাই না? তো স্বাভাবিকভাবে অ্যাকাউন্টিংও একটা টপিকের অনেকগুলো, যেমন জাভাদারেও তো অনেকগুলো নাম আছে, তাই না? তো আর্থিক বিবরণী উদ্বৃত্ত পত্র সমাপনী পরবর্তী রেওয়া মিল বা সম্পদ ও দায় বা স্থিতিপত্র
মানে রেওয়া মিলের পরে সম্পদ ও দায় বিবরণী যেটা উদ্ভিজ্জ পত্রকে, যেটা এই যেমন উদ্ভিজ্জ পত্র, সম্পদ সমাপনী পরবর্তী রেওয়া মিল, সম্পদ ও দায় বিবরণী, স্থিতিপত্র, বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো একই নাম। উদ্ভিজ্জপত্র, স্থিতিপত্র, বৈষয়িক বিবৃতি, যেমন এক একটা জায়গায় এক একটা ওয়ার্ড ইউজ করে। যেমন আর্থিক বিবরণী চ্যাপ্টারে আমরা বেসিক্যালি আর্থিক অবস্থার বিবরণী নামে একে চিনি। তারপর তোমরা বৈষয়িক বিবৃতি একতরফা দাখিলাতে পাইতে পারো। উদ্বৃত্তপত্র বলে, সেখানে কার্যপত্র উদ্বৃত্তপত্রে লেখা আছে অনেক জায়গায়, ঠিক আছে। স্থিতিপত্র আর্থিক অবস্থার বিবরণীতেও অনেক জায়গায় স্থিতিপত্র বলছে, ঠিক আছে। এগুলো কিন্তু একজনের একাধিক নাম আর কি, সবগুলো উদ্বৃত্তপত্র, যেটা আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এবং দায় দুই পাশ মিলে যায়, ওটাকেই বোঝায়। এরপরে দেখো কি বলে, হিসাব চক্রে একটি হিসাব চক্রে রেওয়া মিল প্রস্তুত করা হয় মোট 3 বার। আমরা একটু আগে বলছি মোট 3 বার করা হয়, 4, 6, 9 নং ধাপে। 4 নম্বর ধাপ, 6 নম্বর ধাপ, 9 নম্বর ধাপ। 4, 6, 9 তিনটা ধাপে, 4, 6, 9 তিনটা ধাপে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। দেখো তো, হিসাব চক্র আধুনিক বা আমেরিকানে এর বাইরে আসবে না ভাই। এটা যদি জানো, হিসাব চক্র থেকে একটা যদি এমসিকিউ আসে, দেখো তোমার কোনো কি লস হচ্ছে? কোনো লস হচ্ছে না। হ্যাঁ, তুমি হয়তো ম্যাথ করতে বা তোমার পড়াবত্তা, আমাদেরকে 1 ঘন্টা বা কিছুক্ষণ টাইম দিলে তুমি তো এই জায়গা থেকে যে এমসিকিউটা আসবে এটা তুমি কিন্তু পেরে যাচ্ছ, ঠিক আছে। তাহলে কোনো লস নাই। আর তোমার বেসিক আনসার যদি নাও আসে, তোমার বেসিক ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যাকাউন্টিং এর বেসিক ডেভেলপমেন্ট করা কিন্তু অনেক ম্যাচর একটা বিষয়। তোমরা জানো যারা বেসিক লেভেলের পড়ালেখাটা করতেছো, ঠিক আছে। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা, আমরা নেক্সট টপিকে যাব। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো, আমায় একটু জানাও। সবাইকে বুঝতে পারছো কিনা? বুঝলে বলো স্যার বুঝেছি। ওকে ওকে, সবাই বলতেছে বুঝছে বুঝছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, কি বলো? ওকে, ইয়েস স্যার বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট হচ্ছে ওই যে কোনটা, যে আমরা তো এখন আধুনিক আছি তাই না, আধুনিক কমপ্লিট। এখন আমাদের হচ্ছে ব্রিটিশ বা সনাতন বা পুরাতন বা অনেক আগের পদ্ধতি যেটা, সেটা একটু দেখবো। ও এখানে একটা আসছে, এমসিকিউ আসছে, দেখি তোমরা আমাকে উত্তর দাও। খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কি বলে? খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কি বলে? যে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে, যে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে। তবে ওই ওই কাজটা করতে হবে, আজকের ক্লাসের সবগুলো ইম্পর্টেন্ট টপিক গুলো তাকে গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপে পোস্ট করে আজকের হিসাব বিজ্ঞান ক্লাস দিকে টপিক গুলো পোস্ট করে দিবা, তখন তুমি একটা গিফট পাবা। এখানে রেস্টুরেন্ট হো বা না হো, যে যেখানেই থাকবা গিফট তোমার কাছে পৌঁছে যাবে। দেখি এটা বলো, আমি লিখে দিচ্ছি। যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, দেয়া হবে, এটা মাথায় রাখবা। কি বলো? সাবধান, একটু ভালো করে পড়বা। খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কি বলে?
যেটা আগে আসবে আমি সেটা অ্যাকসেপ্ট করব। কার্যপত্র গ, স্যার কার্যপত্র গ, সমন্বিত রামের, দেখা যাক আর কে কি বলে। ক, গ, গ, স্যার ঘ, আমরা 10 সেকেন্ড ওয়েট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রাইট আনসার হচ্ছে, এখন আর কাউকে উত্তর দেওয়া যাবে না। আমরা কিন্তু লাস্ট SMS, লাস্ট কমেন্ট দেখতেছি জয়দে অমিত। এর পরে জয়দে অমিতের নিচে কোনো কমেন্টের আমরা ধরবো না, সে রাইট হলেও। ওকে, সঠিক উত্তর হচ্ছে অসমন্বিত রামেল। এখন তোমরা অবশ্যই জিজ্ঞেস করবো ভাই কেমনে। তোমরা জানো কেমনে, তো উত্তর আমি অবশ্যই দিব। কেমনে উত্তর তো না দিয়ে থাকবো না। কেমনে শুনো, এটা হচ্ছে খতিয়ানের সমাপনী উদ্বৃত্ত বলে কারে। একটা খতিয়ানের জেরকেই বলে খতিয়ানের উদ্বৃত্ত। যেমন আমি যদি বলি, ধরো একটা জাবেদা করা হয়েছে, এ ভাই ভালো করে শোনো, এদিকে মনোযোগ দাও। ধারে পণ্য ক্রয়, এটা কি লেনদেন? হ্যাঁ লেনদেন। লেনদেন থেকে কোথায় যাবে? জাবেদাতে। তাহলে জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। জাবেদার পরে কি হবে? খতিয়ান, তাই না? তো খতিয়ান ধরো, এটা ধরো 10,000 টাকার লেনদেন। তো আমি ক্রয়ের নামে একটা খতিয়ান করতেছি। বিপরীত নাম কি? প্রদেয় হিসাব। ক্রয় ডেবিট 10,000 টাকা, 10,000 টাকা। এই যে এটা 10,000, এটাই হচ্ছে খতিয়ানের সমাপনী জের, খতিয়ানের সমাপনী উদ্বৃত্ত, এটাই। খতিয়ানের পরে এখন আমরা নিব কোথায়? খতিয়ানের পরে আমরা কি প্রস্তুত করি? খতিয়ানের পরে আমরা কি করি? রেওয়া মিল প্রস্তুত করি। তোমরা যারা একটু আগে আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনেছো, একটু আগে আমরা এটাও বলেছি রেওয়া মিলকে আরেকটা নাম কি বলে? রেওয়া মিলের আরেকটা নাম কি? অসমন্বিত রেওয়া মিল। রেওয়া মিলের আরেকটা নাম কি? অসমন্বিত রেওয়া মিল। তাহলে রেওয়া মিল আর অসমন্বিত রেওয়া মিল সেম কথা। তাহলে খতিয়ানের এই জেরগুলো দিয়ে, যেমন ক্রয়ের জের, এই যে ক্রয়ের জের, প্রদেয় হিসাবে জের, খতিয়ানের সমাপনী জের দিয়ে খতিয়ানের পরের স্টেপ করবে। জাবেদা থেকে কি, লেনদেন থেকে কি করা হচ্ছে? জাবেদা। জাবেদা থেকে কি করা হয়েছে? খতিয়ান। তো খতিয়ানের জেরগুলো দিয়ে করবে কি? রেওয়া মিল করবে। এখন রেওয়া মিল না বলে তারা কি বলছে? অসমন্বিত রেওয়া মিল। তো রেওয়া মিল যে কথা, অসমন্বিত রেওয়া মিল সেম কথা। কার্যপত্র তো যারা বলছে গরু ভাই, কেন কার্যপত্র হবে? ঠিক আছে, সমন্বিত রেওয়া মিল কেন? সমন্বিত রেওয়া মিল করার আগে তো সমন্বয় করতে হবে। আমি কি বলছি এখানে? সমন্বয় করার পরে তখন সমন্বয় পরবর্তী রেওয়া মিলকে কি বলে? সমাপনী পরবর্তী রেওয়া মিল। তার আগে তো সমাপনী জাবেদা দিতে হবে।
আমি কি বলছি সমাপনী জবতা দেওয়ার পরের আমিলটা কি, আমি বলছি কি নর্মাল কোতিয়ানের সমাপনী যায়, ঠিক আছে? তাহলে কোতিয়ানের সমাপনী জারকে কি বলে? অসমন্বিত আমিল বলে। কথা কি বুঝছো? কোতিয়ানের সমাপনী জার মানে কোতিয়ানের জ্যারি। তো কোতিয়ানের এই জ্যারটা কি সমাপনী জার না? এখানে যদি আরো আরো মনে করো ক্রয় আবার কিনছে, এখানে আবার আসতো, আবার কাজ হতো, যোগ হয়ে এখানে যদি 2000 আনতাম, এখানে যোগ হয়ে 12,000 হতো, তো এটা কোন যায়? এটা তো সমাপনী যায়। তো এটার পরে এটা যাবে কোথায়? রেওয়া মিলে যাবে। রেওয়া মিল মানে অসমন্বিত রেওয়া মিল। কথা কি বুঝছেন? দেখি কমেন্টে জানাও বুঝছো কিনা, আর কেউ কি পাচ্ছ কিনা। জয়দের নিচে অনেকে ক দিছ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এগুলো আগে বলতে হবে। আমি আগে দেখি নাই। জয়দের উপরে একজনেই শুধু কমেন্টে খ জানাইছে, ওর নাম হচ্ছে মিহি বিশ্বাস। ওকে ধন্যবাদ, বুঝছো? মিহি বিশ্বাস আইডিটা যার, তোমরা পেজে নক করবা, একদম সিম্পল বিষয়। তুমি গিফট পাওয়ার মিহি বিশ্বাস যে আইডি, তো তুমি জাস্ট পেজে, আমাদের পেজে নক করবা, আমাদের এসপি কোচিং পেজে। তোমার স্ক্রিনশটটা তুমি নিয়ে রাখো, তুমি যে খ বলছো ওইটার স্ক্রিনশটটা নাও, ওটা নিয়ে তুমি পেজে আমাদের গ্রুপে জানাও। আর তুমি যখন আজকে এটা পোস্ট করবা, আজকের পড়াগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করবা, ওখানেও তুমি ওই যে তোমার এই যে তুমি রেজাল্টটা যে খ জানাইছিলা, ওই পোস্টটা ওই স্ক্রিনশটটা সহ এখানে পোস্ট করে দিবা। একটা হচ্ছে পেজে জানাবা, স্ক্রিনশটটা পেজে পাঠাই দাও ইনবক্সে, আর আমাদের গ্রুপে এসপি কোচিং ফেসবুক গ্রুপে তুমি এটার ছবি পোস্ট করবা। এখানে যা যা পড়াইছি ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিতে বলছি, এগুলো ছবি স্ক্রিনশটটা সহ। কথা কি বুঝছো? ওকে, আশা করি তোমরা বুঝছো। এরপর আমরা যাই। ওকে, বুঝছি। ধন্যবাদ, তোমরা বুঝলেই হলো, তোমাদের বোঝানোর জন্যই তো এত আয়োজন। তো আমরা এরপরে যাচ্ছি, হিসাব চক্র সনাতন বা ব্রিটিশ পদ্ধতি। আমরা বেশিক্ষণ নিব না, তোমরা টেনশন করিও না, যদিও টপিক অনেক হলেও আমরা আর্লি শেষ করার উপরে প্রায়োরিটি দিচ্ছি না। আমরা প্রায়োরিটি দিচ্ছি প্রত্যেকটা টপিক তুমি বুঝতেছো কিনা এটার উপর। আমরা প্রায়োরিটি দিচ্ছি তোমার মাথায় ঢুকতেছে কিনা। আমি জানি এখানে সবকিছু আমার শেষ করে ফেলতে আমি 10 মিনিটেও পুরো স্লাইড এটুকু এখানে যাবো, তারপরে কোতিয়ানের পরে চূড়ান্ত হিসাব অনুপাত, এখানে আসো, এরপরে এভাবে অনেক কিছু বলতে পারি, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে প্রায়োরিটি নয়, আমাদের প্রায়োরিটি হচ্ছে তোমাকে বোঝানো, তুমি প্রত্যেকটা টপিক বুঝছো কিনা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা হিসাব চক্রের ব্রিটিশ বা সনাতন ধাপ যেটাকে বলে ওইটাতে আসছে। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি দেখি, এটা আসলে বই থেকে নিয়ে এত ছবিটা, এই জন্য। বলো তো এখন দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা বলো তো, একটু কমেন্টে জানাও এখন দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখো।
কমেন্টে জানাও এখন দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ, দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, যেখানে ওকে ধন্যবাদ, স্ক্রিনশট নিয়ে নাও। দেখা তো সমস্যা মানে সমাধান, এখানে দেখা যাবে না কেমনে, তোমরা দেখবা না, এটা তো হতে পারে না। ওকে ওকে স্যার, এখন ঠিক আছে। দেখি একটু কমেন্টে জানাও দ্রুত তোমরা। আর এই যে এটা কয়জনে তুমি এর আগে দেখছো কিনা, মানে এইটা এই যে হিসাব চক্রটা, এই হিসাব চক্র তুমি আগে দেখছো কিনা, দেখি একটু অনেস্টলি জানাও তো, এই হিসাব চক্র তুমি আগে দেখছো কিনা। তুমি জানাতে থাকো, আমি বলতে থাকি। এই হিসাব চক্রটা হচ্ছে আগে, মানে যারা আগে অ্যাকাউন্টিং করতো, অ্যাকাউন্টিং তো আর আজকে এমনি আসে নাই, অ্যাকাউন্টিং অনেক আগ থেকেই প্রচলিত, ঠিক আছে। ওই এখন আধুনিক হিসাব বিজ্ঞানের আগে ছিল যে হিসাব বিজ্ঞান, ব্রিটিশ হিসাব বিজ্ঞান, সেই হিসাব বিজ্ঞানে হিসাব চক্রটার চেহারা কেমন ছিল দেখো, কত ইজি ছিল তাই না, কত কম ছিল। না স্যার দেখিনি, ওকে দেখো এখন দেখে নাও। সত্যি বলতে আমি দেখি নাই, ইয়েস তোমরা দেখো নাই, ওকে এখন দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গা থেকে কোয়েশ্চেন হলে যে তুমি পারবা না, এটা তুমি একটু পরে প্রুফ পাবা যে এটা কেন আসলে জেনে রাখা প্রয়োজন। তোমাকে বল ভাই এখন তো দরকার নাই হিসাব চক্র, এটা আধুনিক হিসাব চক্র করলেই তো হচ্ছে, কিন্তু এমসিকিউ যে তোমার কোন লেভেলে ঘুরাবে, এমসিকিউ যে তুমি কিভাবে দাঁড়াবা, সেটা তুমি একটু পরেই বুঝতে পারবা। তো এটার স্ক্রিনশট আশা করি নিয়ে নিছো। ওকে দেখো এখানে জাস্ট 5টা ধাপ। চাবাদা, চাবাদার পরে খতিয়ান, খতিয়ানের পরে রেওয়ামিল, রেওয়ামিলের পরে চূড়ান্ত হিসাব, চূড়ান্ত হিসাবের পরে অনুপাত বিশ্লেষণ। জাবাদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব, অনুপাত বিশ্লেষণ। চূড়ান্ত হিসাব মানে আমরা এখন বর্তমানে যেগুলো আর্থিক বিবরণী করতেছি সেগুলো বলতে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে হিসাব চক্রের কোনটা, সনাতন বা ব্রিটিশ, ঠিক আছে। আধুনিকটা তো তুমি দেখছো, এটা আধুনিক, ওকে এটা হচ্ছে আধুনিক, আর এটা হচ্ছে সনাতন। কোয়েশ্চেন কি দেখো, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? এই জায়গাটা তোমরা উত্তর কি দিবা আমি জানি, কিন্তু এখানে একটু জিনিস বুঝানোর আছে আসলে, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। তোমরা জানো এখানে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি, তোমরা উত্তর দিতে থাকো। এটাতে কোনো পুরস্কার নাই, এটাতে কোনো পুরস্কার নাই। এখানে তুমি আসলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কার্যপত্র বলতেছ, ওকে না, কার্যপত্র। এখন হিসাব চক্র তো দুই ধরনের, একটা আধুনিক আর একটা সনাতন বা ব্রিটিশ। আর এটার একটা নাম কি, আধুনিকের একটা নাম কি, আমেরিকান। তাহলে এই দুটা হিসাব চক্রের মধ্যে তোমাকে বলছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি, তুমি বিবেচনা হিসাব চক্রের ঐচ্ছিক, তুমি বিবেচনা করো না যে হিসাব চক্রে এটা কি আধুনিক হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ জানতে চাইছে নাকি সনাতন হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ জানতে চাইছে, এটা তুমি চিন্তাও করো নাই। তোমার মাথায় অনলি আনসার আছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কার্যপত্র। কিন্তু তোমাকে যদি এখানে বলে হিসাব চক্রে, হ্যাঁ এটা রাইট আনসার, উত্তরটা রাইট, ওকে। কিন্তু আমাকে যদি বলে হিসাব চক্রের সনাতন বা ব্রিটিশ হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি, ব্রিটিশ হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ
ঐচ্ছিক দাব কোনটি? তখন কিন্তু রেওয়া মিল, তখন উত্তর কিন্তু রেওয়া মিল ভাইয়া, এটা একটু মনে রাখবা। কমেন্ট ওভার করতেছো ওকে? কমেন্ট তোমাদের ঠিক আছে, তোমরা ঘর রাইট আনসার, কিন্তু আমি কি বলতে যাচ্ছি তোমরা একটু বুঝার ট্রাই করো। এই জায়গায় যদি টিচাররা একটু কোয়েশ্চেন ঘুরাতে চাই, তাহলে এখানে একটা তোমরা আটকে যেতে পারো। যদি বলে আধুনিক না বলে সনাতন বলে, সনাতন বা ব্রিটিশ হিসাব চক্রের ঐচ্ছিক দাব কোনটি, তখন কিন্তু রেওয়া মিল হবে, রেওয়া মিল। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এটা যে এখানে তো হিসাব চক্রের আধুনিক সনাতন কিছু বলে নাই, তাহলে আমি কার্যপত্র কেন ধরলাম রেওয়া মিল না দিয়ে? কেন? তুমি অপশনের মধ্যে দেখো কি বলছে, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আরেকটা কি কার্যপত্র। কার্যপত্র কি ভাইয়া সনাতন বা ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয়? কার্যপত্র কি সনাতন বা ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয় কিনা তোমরা বলো তো? কার্যপত্র কি সনাতন বা ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয় কিনা? কার্যপত্র কি ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয় কিনা দেখি জানাও আমাকে। কার্যপত্র ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয় কিনা বলো। ব্রিটিশ হিসাব বিজ্ঞানে কার্যপত্র করা হয় কিনা আমাকে জানাও। হোমো জানাচ্ছে না। আর কেউ? ব্রিটিশ হিসাব বিজ্ঞানে কার্যপত্র করা হয় না, হয় না, না স্যার করা হয় না, না রাইট রাইট। দেখো একদম সত্য কথা তোমরা বলতে পারছো। জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব, অনুপাত বিশ্লেষণ, এখানে কি কার্যপত্র আছে? নাই। কিন্তু অপশনে যেহেতু কার্যপত্র আছে, অপশনের উপর তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে। অপশনে যেহেতু কার্যপত্র আছে, তার মানে এই হিসাব চক্র কাকে ইন্ডিকেট করতেছে? এই হিসাব চক্র ইন্ডিকেট করতেছে আধুনিককে। তাই আমাদের উত্তর কি হয়েছে? কার্যপত্র। ভাই একটা হচ্ছে বুঝে মনে রাখা আর বুঝা, আর একটা হচ্ছে গরুর মতো মুখস্থ করা, দুটার মধ্যে পার্থক্য আছে। তাই একটু বুঝে শুনে কথা বললে ভালো হবে, বুঝে শুনে তারপর বলো। তোমরা অ্যাকাউন্টিং এ সবসময় আগে বুঝার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে আধুনিক হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব চক্র বলে আমরা কার্যপত্রকে ঐচ্ছিক দাবের মধ্যে রাইট আনসার বলছি। বুঝছো কথা কি? বুঝছো? কিন্তু যদি আমাকে উত্তর এমন একটা বলতো, মনে করো উত্তর দিছে, আমি একে একটু কেটে দিই, মনে করো এই নাই, কার্যপত্র নাই এখানে, এখানে চূড়ান্ত হিসাব, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব। অপশন দিছে এই চারটা, এটা নাই, এটা ঘ নাম্বার, এটা নাই। জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব। এখন তোমরা 90% বলা পাইন বলবো যে কিরে এখানে তো কার্যপত্র না, এখানে দাগাবো কোনটা? কারণ তোমার হিসাব চক্র আধুনিকটা নিয়ে ধারণা আছে, হিসাব চক্র যেটা ব্রিটিশ ওটা নিয়ে কোনো ধারণা নাই। হিসাব চক্র ব্রিটিশে ঐচ্ছিক দাব কোনটাকে বলছে? রেওয়া মিলকে। তখন যেহেতু জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব এগুলো সবগুলোই কিন্তু ওই ব্রিটিশ হিসাব বিজ্ঞানে করা হয়, তাই তুমি এখান থেকে দাগাবা কাকে? রেওয়া মিলকে। তাহলে ঐচ্ছিক দাব আধুনিকে কি, ঐচ্ছিক দাব সনাতনে কি, এই জিনিস দুটোটা তোমার মাথায় কি ঢুকছে নাকি ঢুকে নাই, কি বুঝছো নাকি বুঝো নাই, আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ রেওয়া মিল তো রাইট, তোমরা আমাকে জানাও বুঝছো কিনা, শেষ করে দেবো। গ্যাস বুঝছে,
বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। তোমরা বুঝতে পারছো, আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। আমি ট্রাই করছি তোমাকে বোঝানোর জন্য। এরপরে আমরা দেখতেছি, আমরা জাবেদা পড়ে আমাদের আজকের ক্লাস শেষ করব। আর জাবেদা পড়ে আমরা আজকে ক্লাস শেষ করব। অনেকগুলো বিষয় আছে, সবগুলো বলতে পারবো না। জাবেদা শেষ হবে না, জাবেদা অনেক বড় টপিকই আছে এখানে। আমরা এতটুকু পর্যন্ত আসবো, এতটুকু পর্যন্ত আসবো। আমরা প্রথমে এখানে আসো, জাবেদা একদম সবাই উম, অনেক অনেকক্ষণ ধরে আমার সাথে আছো, প্রায় 1 ঘন্টা। এখন 1 ঘন্টা 32 সেকেন্ড চলতেছে, 33 সেকেন্ড। একদম শেষ পর্যন্ত তোমাদেরকে থাকা রিকোয়েস্ট করছি। তোমরা সবাই কতটা রাখছো, একদম শুরুতে যারা ছিল এখনো শেষ পর্যন্ত সবাই আসো। সবাইকে এই জন্য অনেক ধন্যবাদ। আর বেশিক্ষণ টাইম নেব না তোমাদের হাতে, তোমাদের থেকে অনলি 5 বা 10 মিনিটের মতো তোমাদের এই জাবেদাটা বুঝিয়ে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করব। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। এখন আমরা জাবেদাতে আসি। ভাই জাবেদা কেমনে বললাম, তো কি বলবো তোকে, জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের বাই অক্সিজেন। তুমি যদি হিসাব বিজ্ঞানে বাঁচতে চাও, আমি বারবার ক্লাসে বলি, হিসাব বিজ্ঞানে যদি তুমি বেঁচে থাকতে চাও, তাহলে তোমাকে জাবেদা সম্পর্কে শুধু জানলে হবে না। আমি একটু আগে বলছি, 1 মিনিট। আমরা একটু আগে বলছি, যদি তুমি হিসাব বিজ্ঞানে বাঁচতে চাও, তাহলে জাবেদা লাগবে। আর জাবেদা শুধু করতে জানলে হবে না, বুঝতে হবে। এখন অনেক পাবলিককে দেখি জাবেদা বলে, জাবেদা কাকে বলে জানে না। মানে জাবেদা পারে, পণ্য ক্রয় করা হলো জাবেদা পারে, পণ্য বিক্রয় জাবেদা পারে, দেনাদার থেকে প্রাপ্তি জাবেদা পারে, পাওনাদারকে পরিশোধ জাবেদা পারে। জাবেদা কাকে বলে? স্যার এটা তো শিখিনি, এটা তো জানি নাই। তাহলে এটা কত ডেঞ্জারাস কথা। তুমি কাকে বলে জানো না, কিন্তু তার কাজ শিখে বলতেছ। এরাই কিন্তু শেষে গিয়ে ধরা যায় কোথায়? এইচএসসিতে না ভাই, এইচএসসিতে ধরাটা খাবা না। এইচএসসিতে তুমি সিকিউ দিয়ে, হ্যাঁ ধরা এইচএসসিতেও খাইতে পারো এমসিকিউতে, কিন্তু ভার্সিটিতে যাই, একটা অ্যাকাউন্টিং এর বড় ডিগ্রি যদি নিতে চাস, ঠিকই ধরা খাবেই। তাই সাবধান, এখন থেকে ভালো করে পড়, মানে খুব মনোযোগ দিয়ে পড়। এটা ভবিষ্যতে অনেক কাজে দিবে। এটা বলছিলাম, দেখো জাবেদা নিয়ে এখানে যে টপিকগুলো আলোচনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো চলে আসছে। জাবেদা শব্দটি ইংরেজিতে বলা হয় জার্নাল। কি বলে ভাইয়া? জার্নাল। তোমাদের নোটগুলো করা আছে, আবার নোট লাগলে নিয়ে নাও। তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে এগুলো দিয়ে দাও। সবাইকে ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দাও। স্যার ঠিক টাইমে ক্লাস করতে পারি না, এখন কি করতে হবে? ইউটিউবে যাও, ইউটিউবে সবগুলো আছে এখানে। ইউটিউবে সার্চ দাও এসপি কোচিং, পেজ পেয়ে যাবা। খুব সিম্পল বিষয়। তুমি সুন্দর করে এখানে গিয়ে আমাদের এসপি কোচিং লিখে সার্চ দিবা। এসপি কোচিং এ সার্চ দিলে এসপি কোচিং পেজ আসবে। এসপি কোচিং পেজে ঢুকে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট। হিসাব বিজ্ঞান ক্লাস, অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান দিয়ে, তারপর ইংলিশ ক্লাস ইংলিশ দিয়ে, তারপর আইসিডি ক্লাস আইসিডি দিয়ে প্লে লিস্ট করা আছে। ওখানে ঢুকে একটার পর একটা ভিডিও দেখো, ফ্রিতে দেখতে থাকো। তোমার এখান থেকে কমন আসবে এসএসসি পরীক্ষায়, বিশ্বাস করো এসএসসি থেকে পরীক্ষায় কমন আসবে, আমরা প্রুফ দিব। আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এমনি নর্মাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, তোমরা দেখতেছো অলরেডি। অ্যাকাউন্টিং এর খুঁটিনাটি বিষয়, আইসিডির খুঁটিনাটি বিষয়, ইংলিশের খুঁটিনাটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো যারা ঠিক মতো ক্লাসে আসতে পারো না, তাদের রিকোয়েস্ট ওইখানে গিয়ে, কোথায়, ওই ইউটিউবে গিয়ে দেখে ফেলবা। স্যার আপনি আছেন তো বুঝাতে, না আমার কাজই তো বুঝানো, তোমাদেরকে তো বুঝাইতে আসছি। দেখো জাবেদা শব্দটি ইংরেজিতে কি বলে? জার্নাল। ইংরেজিতে এটাকে জার্নাল বলে। তো জার্নাল শব্দটা দেখো, এটা কোন শব্দ থেকে আসছে জানো? ফরাসি শব্দ।
মাথায় রাখবা কোন শব্দ? ফরাসি শব্দ। এই জার্নাল শব্দটা আসছে ফরাসি জার থেকে, জার। আমাদের এখানে তো জার্মানি, জার্মানি কি কোন একটা মানে পাত্রটা বা কোন একটা পাত্রকে মনে হয় বলে, ঠিক আছে, জার দাও বললে এরকম একটা পাত্রকে বুঝায়। কিন্তু এটা তো আমার বাংলা, আমাদের ব্রিটিশ ওয়ার্ড না জারটা, ঠিক আছে। জার্মানিটা হচ্ছে ফরাসি ওয়ার্ড। ওই ফরাসিতে জার্মানি কি বুঝাতো জানো? এখানে আছে দিন বা দিবস বলতো। ওকে, দিন বা দিবস এটাই বলতো। যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। ওকে, দেখো এখন জাবাদা কাকে বলে? এখানে লেখা আছে দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ শনাক্ত করার পর। এখানের পয়েন্টটা একটু বোঝার ট্রাই করো। আমি এখানে একটু বলি, দৈনন্দিন লেনদেনগুলো শনাক্ত করার পরে 1 নাম্বার পয়েন্ট, লেনদেন শনাক্ত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করে। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। লাল বেশি হয়ে গেছে, লাল চলে যা ভাই, ডেরিক চলে যা। আরেকটাই ডেবিট ক্রেডিট নির্ণয় বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রাথমিক বইতে। কোন বইতে? হিসাবের প্রাথমিক বইতে সময়ের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবাদা বলে। পয়েন্টগুলো মনে রাখবা। লেনদেন হতে হবে, লেনদেন হওয়ার পরে সেগুলোকে দুতরফা দাখিলার ভিত্তিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের প্রাথমিক বইতে ক্রমানুসারে ব্যাখ্যা সহ, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো, ব্যাখ্যা সহ। যে বইতে লেখা হয় তাকে কি বলে? জাবাদা বই। তাহলে পয়েন্টগুলো কি? লেনদেন শনাক্ত করার পরে দুতরফা দাখিলার ভিত্তিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে বা ক্রম অনুসারে ব্যাখ্যা সহ। 4টা পয়েন্ট কি কি বলছি বলো তো আমার সাথে সাথে? লেনদেন শনাক্ত, দুতরফার ভিত্তিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ মানে একটাই, ওই দুতরফার ভিত্তিতে। তারিখের ক্রম অনুসারে, তারিখের ক্রম মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে। 2 তারিখের পরে 3 তারিখ, 3 তারিখের পরে 4 তারিখ, সিকোয়েন্স মেনটেন করতে হবে। ব্যাখ্যা সহ। অনেকে বলে যে ভাই ব্যাখ্যা দিব, জাবাদা দিব কি? ব্যাখ্যা দিব ভাই, ব্যাখ্যা সহ এটাকে বলে জাবাদা। ব্যাখ্যা ছাড়া এটা জাবাদা হয়নি। তার মানে তুমি যদি ব্যাখ্যা না দাও, এটা জাবাদা সম্পূর্ণ হয়ই নাই। তোমাকে টিচার চাইলে এখানে হাফ নাম্বার দিতে পারে। যদি পরীক্ষায় টিচার বলে দেয় ব্যাখ্যার প্রয়োজন নাই, ব্র্যাকেটে লিখে দেয়, তখনই তোমার স্বাধীনতা আছে ব্যাখ্যা না দেওয়ার। আদারওয়াইজ তোমাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। আশা করি জাবাদা কাকে বলে তোমরা বুঝছো। জাবাদাকে হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয়। প্রবেশদ্বার, প্রবেশদ্বার মানে কি? হিসাব বিজ্ঞানে প্রবেশ করতেছি। লেনদেন কি? ইনপুট, প্রবেশদ্বার নয়। লেনদেন থেকে যাবে জাবাদায়, জাবাদার থেকে হিসাব বিজ্ঞান শুরু। তাই জাবাদাকে হিসাব বিজ্ঞানের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। সনাতন হিসাব চক্রের প্রথম ধাপ হলো জাবাদা। সনাতন হিসাব চক্র শুরু হয় জাবাদা দিয়ে, কিন্তু আধুনিক হিসাব চক্র শুরু হয় কিন্তু লেনদেন শনাক্ত দিয়ে। লেনদেন চিহ্নিত শনাক্ত ওইটা দিয়ে। কিন্তু সনাতন হিসাব চক্র কিন্তু সরাসরি শুরু হবে 1 নম্বর স্টেপ জাবাদা দিয়ে। ওকে, এখানে একটা এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে, একটু আগে বলছি, হিসাবে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করে তাকে জাবাদা বলে। লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক মূল বা মৌলিক দলিল বা বই হলো জাবাদা। লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক দলিল কি? জাবাদা। মূল লেনদেন লিপিবদ্ধকরণের মূল দলিল কি? জাবাদা। লেনদেন লিপিবদ্ধকরণের মৌলিক দলিল কি? জাবাদা। মনে রাখবে, লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক দলিল বা প্রাথমিক বই, মূল দলিল বা মূল বই, মৌলিক দলিল বা মৌলিক বই। কতভাবে আসতে পারে দেখো। প্রাথমিক দলিল বা প্রাথমিক বই জাবাদা, মূল দলিল বা মূল বই তাও জাবাদা, মৌলিক দলিল বা মৌলিক বই তাও জাবাদা। একে লেনদেনের সময়ানুক্রমিক বা কালীন রেকর্ড বলা হয়। পয়েন্টের মাথায় রাখবা, এমসিকিউতে আসে। এটাকে লেনদেনের সময়ানুক্রমিক বা কালীন রেকর্ড বলা হয়। হিসাব প্রক্রিয়ায় জাবাদা সম্পন্ন করে লিপিবদ্ধকরণের কাজ। তোমাকে বলে, যদি বলে হিসাব প্রক্রিয়ায় জাবাদা কিসের কাজ করে,
লিপিবদ্ধকরণের কাজ করে। এভাবেও আসতে পারে হিসাব প্রক্রিয়ায় লিপিবদ্ধকরণের কাজ কে করে, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল ডট ডট ডট, এখানে লিখবা জাবেদা। অর্থাৎ লিপিবদ্ধকরণের কাজটা কে করে, জাবেদা। জাবেদা দাখিলা স্থানান্তর করা উচিত তারিখ, সময়, কালের ক্রম অনুসারে। একটি পূর্ণাঙ্গ জাবেদা দাখিলে অন্তর্ভুক্ত থাকে লেনদেন সংগঠনের তারিখ, লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা, হিসাবের নাম, টাকার পরিমাণ। দেখছো, ব্যাখ্যা থাকতেই হবে একে। এটাকে ছাড়া তুমি জাবেদাকে পূর্ণাঙ্গ বলতে পারো না। পূর্ণাঙ্গ, এটা অসম্পূর্ণ জাবেদা যদি তুমি ব্যাখ্যা না দাও। ঠিক আছে, ব্যাখ্যা তোমার দিতেই হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বলো তো জাবেদা নিয়ে কোনো, এখানে জাবেদাকে নিয়ে পরিচয় করা হয়েছে। জাবেদা প্রকারভেদ আসবে, জাবেদার কয় প্রকার, কি কি, কোনগুলো কি, এগুলো তো আসবো। আমরা জাস্ট জাবেদাকে পরিচয় করাইছি। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন আছে এখানে? ধন্যবাদ রিধি চৌধুরী, মিহুর। না, বাকিদের কি আছে? আমরা শেষ করব। হোমো, না স্যার, বুঝছি। ওকে, নেক্সট স্লাইডে আমরা একটা আলোচনা করব শুধু, তারপর আমাদের ক্লাস শেষ। তারপর একটা এমসিকিউ হয়তো, এই এমসিকিউতে এসে আমাদের ক্লাস, এই স্লাইডের পরে আমাদের ক্লাস শেষ হবে। তো সবাই একটু 5 মিনিট মনোযোগ দাও। 5 মিনিট, আমাদের ক্লাস শেষ। 5 মিনিট। না স্যার, সব বুঝছি। না না, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তোমরা কি আমার লেখা, এখানে লেখা সবগুলো ক্লিয়ারলি দেখতেছো? একটু কমেন্টে জানাও। ওকে ওকে, না থাকলে আমরা এখানে যাচ্ছি। দেখো, জাবেদা দাখিলার প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাবেদা দাখিলার প্রকারভেদটা দেখো। ওকে, লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করাকে জাবেদাভুক্তকরণ বলে। প্রাথমিকভাবে জাবেদায় লেখাকে জাবেদাভুক্তকরণ বলে। মানে জাবেদাভুক্তকরণ হয়েছে মানে লেনদেনগুলো জাবেদাতে লেখা হয়েছে। আর প্রতিটি লেনদেনের জন্য জাবেদায় যা লেখা হয় তাকে জাবেদা দাখিলা বা জাবেদা লিখন বলে। প্রতিটি লেনদেনের জন্য জাবেদায় যা লেখা হয়। তো জাবেদা দাখিলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। জাবেদা দাখিলাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। খুব মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। যেমন বিষয়টা এমন, তোমাকে আমি যদি বলি, তোমাকে বলি ক্রয় হিসাব, নগদান হিসাব, এটা এটা কোন জাবেদা? সরল নাকি মিশ্র জাবেদা? তুমি পারবা না। অনেকে পারতে পারো, নাও পারতে পারো। তোমাকে যদি আমি বলি, আরো বলি, ক্রয় হিসাব 10,000, নগদ 5,000, ব্যাংক 3,000, প্রদেয় হিসাব 2,000, এটা কোন জাবেদা? সরল নাকি মিশ্র? তুমি বলতে পারো, ভাই আমি তো জীবনে শুনিও নাই সরল নাকি মিশ্র কি, আমরা তো শুধু জাবেদাই করছি। কিন্তু আমরা আজকে আলোচনা করব, এই আলোচনার শেষে তুমি জানতে পারবা পৃথিবীতে যতগুলো, এমন তোমার শুধু এই দুইটা না, পৃথিবীতে যত জাবেদা আছে, আমি তো একটা বা দুইটা উদাহরণ দিব, কিন্তু এই দুইটা ছাড়া পৃথিবীতে যত ধরনের জাবেদা আছে, ওটা সরল নাকি মিশ্র তুমি আইডেন্টিফাই করতে পারবা। এটাও কি তুমি পারবা? ঠিক আছে, তো একটু মনোযোগ দাও। আমরা আবার বেসিকে চলে যাচ্ছি, যে মিশ্র এবং সরল জাবেদা কোনগুলা এখানে আমরা আলোচনা করছি। দেখো, জাবেদা দাখিলাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সরল দাখিলা, মিশ্র দাখিলা। সরল দাখিলা, মিশ্র দাখিলা। কি কি? সরল দাখিলা, মিশ্র দাখিলা। এখানে দেখো, এটা একটা সরল দাখিলা, 10,000 টাকা পণ্য ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, এখানে আমি একটু মার্কিং করি। ক্রয় হিসাব কি?
ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট। একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে হিসাবে দুটি পক্ষ, এক পক্ষ ডেবিট অপর পক্ষ ক্রেডিট। দুটি হিসাব করতে হলো ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ঠিক আছে, এটা হচ্ছে সরল দাখিলা। ঠিক আছে, কিন্তু এখানে যদি একটু দেখো 10,000 টাকা পণ্য ক্রয় যাওয়ার মধ্যে নগদ 5,000 টাকা চেকে দিলাম, ভাই এটা মিলে গেল, কিন্তু একটা আগে দেখি নাই আসলে। এটা ঘটনা এটাই, ক্রয় হিসাব ডেবিট 10,000, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। একটা ডেবিট একের অধিক ক্রেডিট। তোমরা কি পার্থক্যটা বুঝতেছো? এখানে দুটি পক্ষ, এক পক্ষ ডেবিট অপর পক্ষ ক্রেডিট। চারটি হিসাব করতে হলো ক্রয় হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব। জিনিসটা এখানে তোমরা কি বুঝতে পারতেছো? একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে একটা ডেবিট তার চেয়ে বেশি ক্রেডিট। তাহলে যদি একটা ডেবিট এবং একটা ক্রেডিট হয়, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, এটা হচ্ছে সরল দাখিলা। একের অধিক ডেবিট অথবা একের অধিক ক্রেডিট, এগুলো হচ্ছে মিশ্র দাখিলা। তাহলে বলতো একটা ডেবিট একটা ক্রেডিট কি জাবেদা? সরল জাবেদা বা সরল দাখিলা। একটা ডেবিট দুইটা তিনটা ক্রেডিট, অথবা একটা ক্রেডিট দুইটা তিনটা ডেবিট, একের অধিক ডেবিট অথবা একের অধিক ক্রেডিট, এগুলো হচ্ছে মিশ্র দাখিলা। একটা ডেবিট একটা ক্রেডিট, এটা হচ্ছে সরল দাখিলা। দেখি কথা, আমার কথা কি বোঝা গেছে কিনা বলো, কমেন্টে জানাও। আমাদের টপিক এখানেই শেষ। জাস্ট আমাকে জানাও সরল দাখিলা মিশ্র দাখিলা তুমি চিনবা কিনা, সরল দাখিলা মিশ্র দাখিলা তুমি চিনবা কিনা। ওকে ওকে ওকে, সবাই চিনবা। তাহলে যদি চিনো তাহলে তোমরা আমাকে জানাও তো। যদি তুমি চিনো তাহলে আমি যদি বলি নগদ ডেবিট 5,000, এটা কোন দাখিলা? এটা কোন দাখিলা বলো? সরল নাকি মিশ্র? সরল নাকি মিশ্র? দ্রুত কমেন্ট জানাও, দ্রুত কমেন্টে জানাও সরল নাকি মিশ্র। ওকে, গুড 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 গুড। মিশ্র, সবাই পারতেছে, সবাই পারতেছে, সবাই অনেক ভালো স্টুডেন্ট। এখানে সবাই অনেক ভালো স্টুডেন্ট, তাই তুমি পারছো। ঠিক আছে, তো আমি আমি হলে মনে হয় পারতাম না। আমি তোমার মতো থাকার সময় এত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি এত ভাই পারতাম না। তোমরা আমার চেয়ে অনেক ভালো, তাই তোমরা পারতেছো। যদি এটা বলো তো, এটা কোন জাবেদা, সরল নাকি মিশ্র? এটা কোন জাবেদা? আর বেশি আর জিজ্ঞেস করবো না, তোমাদেরকে আর জিজ্ঞেস করবো না। তোমরা বলো তো এটা কোন জাবেদা? আমি বোর্ডে যেটা লিখছি,
মল্লিকা দেবী সরল, রূপশ্রী দত্ত সরল, দেবনাথ ত্রিনয় সরল, হুমু সরল, ওকে পায়েল সরল, ওকে 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 মিহির বিশ্বাস সরল, ওকে ধন্যবাদ ধন্যবাদ। সাথী সরল, তানজু সরল, মেঘলা সরল, সাইমা সরল, ওকে ঠিক আছে, তোমরা সবাই পাচ্ছো। ওকে দেখি এটা বলো, শেষ আজকের ক্লাস ভাই, এটা জাস্ট এটা জানাই দাও, হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কি? আমাদের আলো আলোচনা আছে, অনেক আলোচনা দেখছো, জাবেদার প্রকারভেদ, জাবেদার প্রকারভেদ দেখছো, জাবেদার প্রকারভেদ। তো আগামী ক্লাসের জন্য আমি অগ্রিম সবাইকে জানাই রাখতেছি, ইনভাইট সবাইকে, তোমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবা। আমরা জাবেদার প্রকারভেদ থেকে আগামী ক্লাসে শুরু করবো, আজকে এই জাবেদা পর্যন্ত, জাবেদা পরিচয় পর্যন্ত, জাবেদার প্রকারভেদ থেকে আগামী ক্লাসের পড়া শুরু। জাবেদার প্রকারভেদ গুলো আমরা সবগুলো বিষয় নিয়ে জানবো এখানে, একদম এ টু জেড, উৎস চালান, কোন জাবেদা কেন করা হয়, কি অন্তর্ভুক্ত হয়, সবগুলো বিষয় আলোচনা হবে। তো আমরা সবাইকে নেক্সট ক্লাসেও থাকতে বলবো প্রেজেন্ট। শুধু এটা জানাই দাও, হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয় কাকে, তোমরা আমি জানি সবাই পারবা। সবাই পারতেছো, আমি আর পড়তেছি না, সবাইকে ধন্যবাদ, সবাই পারছো। আর যা যে যে ওই যে প্রথমটা যেটা বলছো অসমন্বিত আমিল, যারা যে ওই এমসিকিউটা পাচ্ছ, ওকে অবশ্যই আমাদের কোচিং এর তরফ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই জন্য তোমাকে জাস্ট আমাদের পেজে নক করে তুমি ওই যে কমেন্টটা করছো ওইটার স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে, প্লাস তুমি যে গ্রুপে পোস্ট করছো ওটা আমাদেরকে জানাতে হবে। এসপি কোচিং সার্চ দিলে একটি পেজ পাবা, সেই পেজে তুমি ওটা জানাই দিবা যে আজকের পড়াগুলো স্ক্রিনশট নিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো উপরে লিখবা, হিসাব বিজ্ঞান ক্লাস, আজকের ডেট, ইম্পর্টেন্ট নোটস, এভাবে লিখে তুমি পোস্ট করে দিবা, ঠিক আছে? তো আজকে তোমরা সবাই বলতেছো এটা জাবেদা, রাইট, হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার জাবেদা। আজকে এটুকুই, টাটা, বাই বাই, ভালো থাকবা সবাই, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন এইভাবে তোমাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি। আর যে কোনো সময় তোমাদের যে কোনো প্রয়োজন, অফলাইন অনলাইন যা প্রয়োজন আমাদেরকে, আমরা এখানে প্রেজেন্ট আছি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা যে কোনো প্রয়োজনে এসপির সাথে যোগাযোগ করতে পারো। আর এসপি তোমাদেরকে ফাইনাল মডেল টেস্ট, যেটা আমি তোমাদের সবাইকে আগে থেকে জানিয়ে রাখতেছি, ফাইনাল মডেল টেস্ট আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। এটা নিয়ে বিস্তারিত আমরা শীঘ্রই জানাবো তোমাদেরকে। এই ফাইনাল মডেল টেস্টে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও, অলরেডি অ্যাডমিশন চলতেছে, অ্যাডমিশন যারা যারা নিতে চাও, ভাই আমি খুব একটা ইংলিশ যায় না, হয়তো এভাবে লিখে ফাইনাল মডেল টেস্ট অ্যাডমিশন গোয়িং অন। তো যে হোক, মানে এটা বুঝতে যাচ্ছি ভর্তি চলছে, বাংলা হচ্ছে ভর্তি চলছে। যারা যারা ফাইনাল মডেল টেস্ট দিতে চাচ্ছ, যারা আমাদের এসপিতে অলরেডি অ্যাডমিশন নাই কিন্তু ফাইনাল মডেল টেস্ট দিতে চাও, তারা অবশ্যই অফিসে যোগাযোগ করে তোমরা ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে। অনেকে রেগুলার টেস্ট দিচ্ছে, অনেক স্টুডেন্ট রেগুলার টেস্ট দিতে আসে, তাদেরও এই সুযোগটা রাখছি আমরা। এইখানে পড়ো বা না পড়ো আমাদের কোনো কিছুই প্রবলেম না। তোমরা যদি এক্সাম দিতে চাও, রেগুলার টেস্ট আমাদের এখানে দেখো, টেস্ট গুলো কি কি তোমরা জানো, যারা তোমাদের ফ্রেন্ড থেকে জানলে মানে শুনলেই তোমরা জানবা। আমাদের রেগুলার টেস্ট, আমাদের এখানে টোটাল টেস্টকে আমরা কয়েক প্রকারে ভাগ করছি। টেস্ট মানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্ট তোমাদের জন্য। এখানে আমরা ফার্স্ট যে টেস্টটা নিই সেটা হচ্ছে রেগুলার, দেন আমরা নিই উইকলি, দেন আমরা নিই মান্থলি, দেন আমরা নিব ওই যে ফাইনাল মডেল টেস্ট। ঠিক আছে, তাহলে রেগুলার হচ্ছে রেগুলার পড়ার উপর। আজকে একটা টপিক পড়াইছে, আজকে হিসাব বিজ্ঞানে তোমাকে শুধুমাত্র ম্যাথ করাইছে 3টা, ওই 3টার উপর কালকে এক্সাম। আজকে ইংলিশের 3টা রুলস পড়াইছে, ওই রুলসের উপর কালকে এক্সাম। আজকে আইসিটি একটা টপিক পড়াইছে, ওইটার উপর কালকে এক্সাম। এটা হচ্ছে রেগুলার, যেটা তোমাদের চলছে। আর তোমরা যারা স্পেশালে আছো এসপিতে, তারা অবশ্যই তোমরা রেগুলার টেস্ট দিচ্ছ, রেগুলারে খাতা দেওয়া হচ্ছে ঠিক মতো তোমাদের। আশা করি তোমরা জানো বিষয়টা।
উইকলি টেস্ট মানে 7 দিন তোমার যা যা পড়া হবে তার উপর উইকলি টেস্ট। মান্থলি টেস্ট মানে 30 দিন তোমার যা যা পড়া হয়েছে তার উপর মান্থলি টেস্ট। ফাইনাল মডেল টেস্ট মানে পুরো কোর্সে তুমি যা যা শেষ করছো তার উপর ফাইনাল মডেল টেস্ট। প্রিপারেশনের আর কোনো দরকার আছে? 100 প্রিপারেশন না ভাই, কেমনে প্রিপারেশন ঘাটতে হবে আমার বল। তাহলে কেউ যদি এখানে কোন স্টেপে ভর্তি হতে চাও অনলি টেস্টে, সে সুযোগ আছে। যে কোনো টেস্টে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, ফাইনাল মডেল টেস্ট বলো, রেগুলার উইকলি মান্থলি বলো, তুমি যে কোনো টেস্টে এসপি স্টুডেন্ট অথবা স্টুডেন্ট নয় সবাই এসপিতে এই যে টেস্টে অংশগ্রহণ করতে পারবা। ভালো থাকবা, আজকে এইটুকুই, দোয়া করবা আমার জন্য। ও আচ্ছা, এই সাব্বির ধন্যবাদ। এক্সক্লুসিভ টেস্ট একটা আছে, এক্সক্লুসিভ টেস্ট, হ্যাঁ রাইট, এক্সক্লুসিভ টেস্ট, এটা নামেও একটা টেস্ট আছে, এক্সক্লুসিভ টেস্ট। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মনে হয় এমন টপিকের উপর আমরা আবার এক্সাম নিই, ঠিক আছে, যে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক্যালি ইংলিশ সাবজেক্টের উপর, আইসিটি সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্টের উপর, যেগুলোতে বেশি দরকার আমরা মনে করি সেগুলোতে, এগুলোর বাইরে আমরা আবার এক্সাম নিই। এটা হচ্ছে এক্সক্লুসিভ টেস্ট বলা হয়। তো সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে কম্পিটিশনের উপর বা যাচাইয়ের উপর রাখার জন্য প্ল্যানটা করা হয়। তো যে কেউ এখানে অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশন চলছে, ভালো থাকবা, দোয়া করবো আমাদের জন্য।